তোমার কোনো আইডিয়া নেই আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্য আমি নিজের জীবন দিয়ে দিতে পারি। তোমার প্রাণ আমার দরকার নেই। তাহলে হ্যাঁ বলে দাও, আমরা বিয়ে করে নেই। হ্যালো, এরকম কেন হয়? আমি যখনই বিয়ের কথা বলি তখনই তুমি চুপ করে যাও। বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, তো শর্তটা বলো না। ব্যাপারটা এত সহজ নয়। আরে বাবা, তুমি বলে তো দেখো। তোমার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। কাউকে মারতে হবে তোমায়, খুন করতে হবে কারোর। কি এখন তুমি চুপ করে গেলে? এটা কিরকম শর্ত? আমার সঙ্গে সারা জীবন কাটাতে চাও তো? তাহলে ওকে আমার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। তুমি কি এটা করতে পারবে? বলো। বডি শেমিং, কারোর শরীর নিয়ে তাকে হেয় করা একটা খুব বাজে প্রথা। পীড়িতের কাছে খুব হতাশাজনক। কারোর ওজন, উচ্চতা, রং বা শরীরের কোনো অঙ্গ নিয়ে তাকে মজার পাত্র করা, তাকে হেয় করা, তাকে টর্চার করা, সেই ব্যক্তিকে মানসিকভাবে আঘাত করা হয়। সেই ব্যক্তির মনে নেগেটিভিটি চলে আসে, আর এই নেগেটিভিটি খুব বিষাক্ত হয়। চিয়ার্স। অক্ষয়, কেটে পড়ি ভাই, চল। না রে, পুলিশকে ফোন করি। কি ভুলভাল বকছিস ভাই? আরে সত্যি বলছি নবীন, আমরা প্রায়ই এখানে আসি, ঘুরে ফিরে আমাদেরকেই সন্দেহ করবে। আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক ঠিক আছে, কর। ম্যাডাম, আমরা শুধু চেয়ার্সটাই করেছিলাম যখন ফেয়ারের আওয়াজ শুনি। আমরা বাইরে এসে দেখলাম যখন একটা বাইক চলে যাচ্ছিল ম্যাডাম। মানে তুমি না বাইকের নাম্বার দেখেছো আর না যে বাইক চালাচ্ছিল তাকে? না ম্যাডাম, যতক্ষণে আমরা এখানে পৌঁছলাম ততক্ষণে বাইক অনেক দূরে চলে গেছিল। ছেলে না মেয়ে সেটাও বুঝতে পারিনি। কি করো তোমরা দুজন? ম্যাডাম, আমরা দুজন কেডি পিজা ডেলিভারি বয়। আজ আমাদের অফ ছিল, তাই আমরা এখানে বিয়ার খেতে এসেছিলাম ম্যাডাম। অফ থাকলে কি এখানে আসো? হ্যাঁ ম্যাডাম, প্রায়। নাম হলো বিজয় দেশপান্ডে, আহমেদাবাদে বাড়ি, এসকে মার্কেটিং এর সেলস ম্যানেজার। স্যার, একটা মোবাইল পেয়েছি, লক করা। হ্যালো। কাজ হয়ে গেছে। ঠিক আছে, পরে কথা বলবো। বাই। স্যার, এই আইডিতে দুটো নাম্বার দেওয়া রয়েছে, দুটোতেই ট্রাই করছি। এটা তো বিজয়েরই নাম্বার। আর একটা নাম্বার ট্রাই করো, অল্টারনেট নিচের নাম্বারটা। হ্যালো, আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শ্বেতা চৌহান কথা বলছি, মুম্বাইয়ের পঞ্চমনাকা পুলিশ স্টেশন থেকে। আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি?
ম্যাম আমি কাঞ্চন দেশপান্ডে কথা বলছি। কি হয়েছে ম্যাডাম? আপনি বিজয় দেশপান্ডের রিলেটিভ? হ্যাঁ, ওনার স্ত্রী। কিন্তু ম্যাডাম বলুন না কি হয়েছে। আমি আপনাকে একটা ফটো পাঠাচ্ছি, আপনি একটু দেখে বলুন সেটা আপনার স্বামীর ছবি কিনা। কার ফটো? কিসের ফটো? ম্যাডাম আপনি কেন বলছেন না যে কি হয়েছে? আমরা আপনার স্বামীর আইডি কার্ড পেয়েছি, যার ছবি একটা লাশের সাথে ম্যাচ করছে। বৌমা, কোথাকার ফোন ছিল? হ্যাঁ, কি হলো? কিছু অন্তত বলো। আরে মা, বলো না। বিজয় কে মেরেছে আমার স্বামীকে? কে মেরেছে আমার স্বামীকে? এখনো সেটা জানা যায়নি। আমরা ওনার লাশটা পোরবন্দরের পাশে একটা ভাঙা বাড়ির থেকে পেয়েছি। বিজয়ের একটা মিটিং ছিল থানেতে। স্লাইড প্রেজেন্টেশন ছিল ওর। কাল সন্ধ্যে 6টার সময় ওর সাথে কথা হয়েছিল। কোন ক্লায়েন্টের সাথে মিটিং ছিল? বিজয় কিছু বলেছিল? মিটিং এর পর কোথায় যাওয়ার কথা ছিল? মিটিং এর পরে সোজা হোটেলেই চলে এসেছিল। তারপরেই আমার সাথে কথাও হয় ওর। স্যার, মিস্টার বিজয় দেশপান্ডে 10ই জুন সকালবেলায় চেক ইন করেছিলেন। আহমেদাবাদ থেকে ওনার অফিস এসকে মার্কেটিং অনলাইনে বুকিং করেছিল। আর স্যার ঠিক তার পরের দিনই 11ই জুন সন্ধ্যেবেলা উনি ওনার কি কার্ডটা রিসেপশনে দিয়ে গেছিলেন। চেক আউট করেছিল? না স্যার, চেক আউট তো করেননি। সাথে কেউ ছিল? স্যার আমার মনে হয় উনি একাই ছিলেন, কারণ স্যার উনি এখান থেকে একাই গেছিলেন। কাল সন্ধ্যের সিসিটিভি ফুটেজ চাই। আগে হ্যাঁ স্যার, আমি সমস্ত ফুটেজ পেন ড্রাইভে ভরে আপনাকে দিয়ে দিচ্ছি। আর বিজয় দেশপান্ডের রুমটাও দেখবো। ক্লায়েন্ট মিটিং কটার সময় শেষ হয়েছে? 3টের সময়? হ্যাঁ ইন্সপেক্টর, থানেতে বিজয়ের একটা মিটিং ছিল। মিটিং এর পরে ওর সাথে আমার কথাও হয়। বিজয় থানেতে একটা ডিল সাইন করতে গেছিল। এই প্রজেক্টটা ও সিঙ্গেল হ্যান্ডেডই ম্যানেজ করছিল। 12ই জুন সকালে কন্ট্রাক্ট সাইন করার পরে ওর আহমেদাবাদ ফেরার কথা ছিল। 11 তারিখ সন্ধ্যের সময় বিজয় কোনো পার্সোনাল মিটিং এর কথা বলেছে? যদি পার্সোনাল কোনো মিটিং থাকতো ও আমাকেই বা কেন বলতে যাবে? বিজয় আমাদের কোম্পানির একজন সিনিয়র সেলস ম্যানেজার। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না। অফিসের সবাই খুব শকড। শুধু একটাই গুলি মারা হয়েছিল, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এই দেখুন, ব্রেনে আটকে ছিল। ওর স্ত্রী বলছিলেন যে মদ খান না। হয়তো সত্যি বলছে। ওর ব্লাডে কোনো অ্যালকোহল ট্রেস পাওয়া যায়নি। ফায়ারিং হতেই সাক্ষী আমায় ফোন করেছিল। যখন লাশ আমার টেবিলে এসেছিল তার ঠিক 2.5 থেকে 3 ঘন্টা আগে ওর মৃত্যু হয়ে গেছিল। ওরা আমায় সন্ধে 7:30টার সময় ফোন করেছিল। আর এই লোকটার হোটেল ওই জায়গা থেকে 30-40 মিনিট দূরত্বে আছে। কাল সন্ধ্যেবেলা বিজয়ের সঙ্গে দেখা করতে এই রুমে কেউ এসেছিল? আগে না স্যার, আপনি এন্ট্রেন্স আর করিডোরের সাইডে সিসিটিভি ফুটেজ দেখে নিতে পারেন। ওনার যদি কোনো পার্সোনাল গেস্ট রুমে এসে থাকেন তাহলে স্যার আমরা জানি না, কিন্তু স্যার রিসেপশনের থ্রু কেউ আসেনি। কাঞ্চন দেবী, বিজয়ের ফোনের পাসওয়ার্ড আপনি জানেন? আগে না স্যার। আমাদের একটা টিম পাসওয়ার্ড ক্র্যাক করতে চেষ্টা করছে। কল রেকর্ডসও চেয়ে পাঠিয়েছি। কাঞ্চন দেবী, আপনি বললেন যে বিজয় আপনাকে কাল সন্ধে 6টার আশেপাশে ফোন করেছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, নেগোসিয়েশন তো হয়েই গেছে। শুধু একটা ফর্মালিটি বাকি আছে ডিল সাইন করার, তারপর সোজা বাড়ি। তাহলে এই ডিলটা সাইন হয়ে গেলে তো তোমার মুম্বাই আসা যাওয়া লেগেই থাকবে। হ্যাঁ কাঞ্চন, মুম্বাইতে তো যাতায়াত থাকবেই, কিন্তু কতটা সেটা কোম্পানির ওপর ডিপেন্ড করছে। আসলে আমি একটা ভালো টিম চেয়েছিলাম, কিন্তু ক্যাপ্টেন তো আমি, তাই না? এই প্রজেক্টে A to Z আমি ইনিশিয়েট করেছি, তাহলে লিডটা তো আমাকেই তুলে দিতে হবে। আমি জানতে চেয়েছিলাম ও কি 12 জুনের পরেও ওখানে থাকবে? কাঞ্চন দেবী, যারা আমাকে ফোন করে ইনফর্ম করেছিল তারা আমাকে বলেছে গুলির আওয়াজ শোনার পর যখন তারা সেখানে পৌঁছলো ততক্ষণে আততায়ী পালিয়ে গেছে। তাহলে পরিষ্কার ব্যাপার, আপনার স্বামী বিজয় সেই বাইকওয়ালার সাথে সেই জায়গাটা এসেছিল। আপনার কিছু আইডিয়া আছে এই বাইকওয়ালা কে হতে পারে? না স্যার, আমি জানি না। এখানে থানে গোরবন্দরে আপনার স্বামী বিজয় আগেও আসা যাওয়া করতেন কাজের ব্যাপারে? বেশ কয়েকবার। এখানে তার কোনো বন্ধু আছে থানে মুম্বাইয়ের দিকে? সবার কথা তো জানি না, কিন্তু দিলীপ নামে একজন আছে। ও আমাদের বাড়িতেও এসেছে, আহমেদাবাদে। পুরো নাম, নম্বর আছে? দিলীপ বোরকার ওর পুরো নাম। নাম্বার দিচ্ছি।
হ্যালো। দিলীপ বরকর, হ্যাঁ বলছি, আপনি কে? আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শ্বেতা চৌহান কথা বলছি, থানের পঞ্চমনাগ পুলিশ স্টেশন থেকে। কি হয়েছে ম্যাডাম? বিজয় দেশপান্ডে কি তোমার বন্ধু হন? আহমেদাবাদের এসকে মার্কেটিং এর? হ্যাঁ ম্যাডাম, আমার খুব ভালো বন্ধু। ওকে মার্ডার করা হয়েছে। কি? ওকে কে মার্ডার করলো? কালই তো ওর সঙ্গে আমার কথা হয়েছিল ম্যাডাম। কাল মানে 11 তারিখে? আগে হ্যাঁ ম্যাডাম, 11ই জুন সন্ধ্যাবেলা প্রায় 5টার সময় ওর সঙ্গে আমার কথা হয়েছিল। আর আজ 12 তারিখ দুপুরবেলা ওর আহমেদাবাদে নিজের বাড়ি ফেরার কথা ছিল। হে ভগবান, এসব আমি কি শুনছি? আর ম্যাডাম, বৌদি তো আমাকে এই ব্যাপারে কোনো কিছু জানায়নি। দিলীপ, তুমি থানেতে কত তাড়াতাড়ি আসতে পারবে? আমার অফিস বিকেসিতে। এখন রাস্তায় খুব ট্রাফিক থাকবে, তাও আমার আসতে আসতে প্রায় 1-1.5 ঘন্টা তো লেগেই যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি জানতাম বিজয় মার্ডারের তদন্ত আমার কাছে এসে পৌঁছাতে হবেই। সেই জন্য আমি প্রত্যেকটা পদক্ষেপ খুঁটিয়ে প্ল্যান করেছিলাম, A to Z। বিজয় 4:05 বাগলে স্টেট থেকে এই হোটেলে পৌঁছানোর জন্য প্রিপেড ট্যাক্সি নিয়েছিল। ট্যাক্সি ড্রাইভার বলেছে যে ও নাকি একাই ছিল। সিসিটিভিতেও কোনো ভিজিটার দেখতে পেলাম না। আর বিজয় এখান থেকে বেরিয়েছিল কটার সময়? 6:40 একা। হোটেলের লবিতেও ও একাই দেখা যাচ্ছে। মিটিং এরিয়াতেও ওর সাথে কেউ দেখা করেনি। হোটেলের বাইরেও ওর সঙ্গে কেউ দেখা করতে আসেনি। ওখানে ওকে একাই দেখা যাচ্ছে। তাহলে বিজয় কারোর সাথে রাস্তায় কোনো না কোনোভাবে নিশ্চয়ই দেখা করেছিল। তার বাইকের পিছনে বসে সেই জায়গাটা গিয়েছিল, আর সে বিজয়কে পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে শুট করে দেয়। ফরেনসিক ল্যাব থেকে বিজয়ের ফোনের পাসওয়ার্ড 8 ঘন্টার মধ্যে ক্র্যাক হয়ে চলে আসবে। আমি ওর কল রেকর্ড ফলো করছি। এই মুহূর্তে আমরা জাস্ট 2টো কল সম্পর্কে জানি। প্রায় 5টার সময় ওর বন্ধু দিলীপের ফোন, আর 6টার সময় বউ কাঞ্চনের। আরও নিশ্চয়ই কল হয়েছে। বিজয় নিশ্চয়ই কোনো মিটিং প্ল্যান করেছিল, আর এই মিটিংটা সম্পূর্ণ মিথ্যে ছিল। নমস্কার কাকিমা। কাকাবু, এইসব বৌদি, এসব কি হয়ে গেল? কাল 11 তারিখ সন্ধ্যাবেলা প্রায় 5টার দিকেই তো আমি ওকে ফোন করেছিলাম। যদিও আমাদের দেখা হয়নি, দুজনেই খুব বিজি ছিলাম। পরের বার দেখা করবো বলে কথা দিয়েছিলাম। কি করে জানবো যে বিজয়ের এটা শেষ ট্রিপ হবে? আমি সব উত্তর নিয়ে রেডি ছিলাম, সেই সব উত্তর যা শুনে ওনারা আমার উপর সন্দেহ করতেন না। মার্ডার করার জন্য এই দিনটা অনেক আগেই ঠিক করা হয়েছিল। আমি সন্ধ্যাবেলা 4:55 বিজয়কে ফোন করি। হ্যাঁ দিলীপ, কোথায় তুই? বাড়িতে। দেখা করবি? হ্যাঁ আসছি আমি। অ্যাকচুয়ালি আমি তোকে ফোন করতেই যাচ্ছিলাম। কিছু ফিক্সড হলো? হ্যাঁ ভাই, সে ব্যাপারে কিছু কথা বলার ছিল। অ্যাকচুয়ালি আমাদের একজন অফিসারের সঙ্গে গিয়ে দেখা করতে হবে। গ্রেট, তাহলে আজকে গিয়ে ডান করে নি না ব্যাপারটা। আমি তো এখন ফ্রি আছি। আচ্ছা, তুই ওয়েলকাম হোটেল থেকে বাইরে বেরিয়ে না ডান দিকে যাবি। ডান দিকে ঘুরে একটা টি পয়েন্ট আসবে, তুই ওখানে দাঁড়াবি, আমি ওখানে পৌঁছাবো। আর তোকে ফোন করতে পারবো না রে ভাই, ফোনের অবস্থা খুব খারাপ, ব্যাটারি ডাউন আছে। ঠিক 6:50 দেখা করবো, ওখান থেকে অফিসারের সঙ্গে দেখা করতে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মা, আমি আধ ঘন্টা ফিরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরি। বিজয় নিজের গল্প শোনানোর জন্য বেঁচেই তো থাকতো না। স্যার, 10 তারিখে আমাদের কথা হয়েছিল, আমরা দুজনেই বিজি ছিলাম। 11 তারিখেও কথা হয়েছিল, সেদিনও বিজি ছিলাম। তাই আমরা ডিসাইড করেছিলাম ওর পরের মুম্বাই ট্রিপে দেখা করব। আমি জানতাম পুলিশের লোকেরা আমার কল রেকর্ডস খতিয়ে দেখবে। ওনারা 11 তারিখে সন্ধ্যাবেলা আমার কলটা দেখতে পাবেন, আর সেটার জন্য আমার স্টোরি একদম রেডি ছিল। স্যার, বিজয় দেশপান্ডের কল রেকর্ড পেয়ে গেছি। সন্ধ্যে 6টার সময় লাস্ট কল করেছিল বউ কাঞ্চনকে। তার আগে 4:55 একটা কল হয়েছিল 44487965 দিলীপ, এটা তোমার নাম্বার? হ্যাঁ ম্যাম, আমারই নাম্বার। দিনে নিশ্চয়ই কোনো কল হয়েছিল, সন্ধেবেলা কোনো মিটিং ফিক্স হয়েছিল। দিনে যা ফোন হয়েছে সেটা বিজয়ের আহমেদাবাদের অফিসের কলিগদের, সবকটা ল্যান্ডলাইন নাম্বার। দিলীপ, তোমার সাথে বিজয়ের কবে থেকে বন্ধুত্ব? গভীর বন্ধুত্ব ছিল নিশ্চয়ই। স্যার, আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম, অনেক দিন ধরে বন্ধুত্ব। স্যার, আমি তো আহমেদাবাদে ওদের বাড়িতেও ছিলাম, ওদের পুরো পরিবারটাকে খুব ভালো করে চিনি। স্যার, আসলে বিজয়ের ওয়াইফ কাঞ্চনের জন্য কোনো একটা সরকারি কাজ খুঁজছিল।
আমিও কাজের জন্য চেষ্টা করছিলাম। বিজয়ের সাথে কারোর কোনো শত্রুতা? না স্যার, এরকম কিছু নেই, অন্তত আমি যতদূর জানি। স্যার, আমি এরকম কাউকে চিনি না যে বিজয়কে এইভাবে মার্ডার করবে। স্যার এমনিতে তো আমার লোকেরা পুরো সুপারি মার্কেট ছেনে ফেলেছে, কিন্তু ওটার জন্য কোনো অ্যাঙ্গেল থাকা দরকার। অ্যাঙ্গেল পেয়ে যাবি গুরু, খুব তাড়াতাড়ি। স্যার একটা খুব আশ্চর্য ব্যাপার, মেরেছে বটে এই বিজয়কে, কিন্তু পরিচয় লোপাটের চেষ্টা করেনি। না এর মুখ বিকৃত করেছে, না এর মোবাইল নিয়ে গেছে, না এর ওয়ালেট নিয়ে গেছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা প্রথমবার লক্ষ্য করেছি। চুরি বা লুটের অ্যাঙ্গেল তো পাওয়াই যাচ্ছে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, বিজয়কে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল শুধু ওকে মার্ডার করার জন্য। এবার পুলিশের লোকেরা আমার ফোন রেকর্ড বের করবে, লোকেশন রেকর্ডস বের করবে, কিন্তু আমার ফোনের মধ্যে দিয়ে আমাকে মার্ডার প্লেসের আশেপাশেও খুঁজে পাবে না। কিভাবে পাবে? কাজের সময় আমি আমার মোবাইলটাকে তো বাড়িতেই রেখে এসেছিলাম। ভাই দিলীপ, তোর এই গভর্নমেন্ট অফিসার যে বন্ধু এখানে দেখা করার জন্য ডেকেছে নাকি? হ্যাঁ, না মানে এই জঙ্গলের মধ্যে? হ্যাঁ, ওর একটু মাথা খারাপ আছে, বলছিল আমাদের সঙ্গে কোনো পাবলিক প্লেসে দেখা করতে চায় না। আরে পাবলিক প্লেসে দেখা করতে চায় না তো তো আমার হোটেলের রুমের মধ্যে দেখা করতে পারতো, হ্যাঁ, বা কোনো বারটারে দেখা করে নিতাম। ভাই আমি বলছি যে আসলে এই জায়গাটা না ক্রিমিনাল টাইপের লাগছে আমার, খুব যেন কোনো ক্রিমিনাল কাজবাজ হতে চলেছে এখানে। নে, এসে গেছে ও। বাবা, আমি ভাবতেই পারিনি তুই এত তাড়াতাড়ি চলে আসবি। আয় খেতে বস। মান, নিচেই ছিলাম, কোথাও যাইনি আমি। বস, আমি খেতে দিচ্ছি। কি রে দিলীপ, সারাদিন কি করলি? ওই বাবা রোজের মতো কাজ নিয়ে ব্যস্ত। মা, আমার জন্য এখন খাবার বেরো না, আমি পরে খেয়ে নেব। সরি বিজয়, আমার এটা করা উচিত হয়নি, আমার তোকে মারাটা উচিত হয়নি। এটা ওর ইচ্ছায় হয়েছে, ও চাইতো যে এরকমই হোক। অফিসেও বিজয়ের কারোর সাথে কোনো রকম ঝামেলা ছিল না, না তো কোনো ক্লায়েন্টের সাথে কোনো মতবিরোধ, বাইরেও কারোর সাথে কোনো গন্ডগোল ছিল না। নিজের সমস্ত কাজ বেশ প্রফেশনালি হ্যান্ডেল করতো। বাগলে স্টেটে আপনার যে ক্লায়েন্ট আছে, ওর সাথে 4:30টার সময় মিটিং শেষ হয়ে গেছিল। কোনো আন্দাজ আছে কি বিজয় তারপর কার সঙ্গে দেখা করতে যেতে পারে? দেখুন স্যার, এটা আমি আপনাকে আগেও বলেছি যে অফিসের কাজ সংক্রান্ত ওর কোনো সেরকম মিটিং ছিল না। আমি আমার মুম্বাইয়ের সমস্ত ক্লায়েন্টসকে ফোন করেও দেখেছি, আমার কাছে সবার নাম্বার আছে, চাইলে আপনিও ফোন করে দেখতে পারেন। আর তাছাড়াও স্যার, ভাঙাচোর একটা বিল্ডিংয়ের সামনে রাতের অন্ধকারে কাজের কোনো মিটিং নিশ্চয়ই হয় না, এটা নিশ্চয়ই কোনো পার্সোনাল ম্যাটার। বিজয় আপনার কোম্পানিতে কতদিন ধরে কাজ করছে? পরের মাসেই ওর বিয়ের 4 বছর পূর্ণ হবে। বিয়ের ঠিক 1 মাস পরেই ও আমাদের সাথে জয়েন করেছিল। স্ত্রী কাঞ্চনের সঙ্গে কানেক্টেড নয়, এরকম কি পার্সোনাল অ্যাঙ্গেল হতে পারে? স্যার, ওর সাথেই কানেকশন আছে। আমি বিজয়ের বন্ধু দিলীপ বোরকারের কল রেকর্ড চেয়ে পাঠিয়েছি। স্ত্রী কাঞ্চন আর বন্ধু দিলীপ, এদের দুজনের সাথেই বিজয়ের শেষ কথা আর হয়েছিল। সেটা কি কথা হয়েছিল সেটা আমরা ততটুকু জানি, যেটা দিলীপ আর কাঞ্চন আমাদের বলেছে। আর এখন তো বিজয় নেই আসল গল্পটা বলার জন্য। স্যার, আমার তো মনে হচ্ছে হয় কাঞ্চন মিথ্যে বলছে, না হলে দিলীপ মিথ্যে বলছে, বা দুজনেই হয়তো মিথ্যে বলছে। মনোমালিন্য? না না ম্যাডাম, আমাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো ছিল। 4 বছর হয়ে গেছে আপনাদের বিয়ে হয়েছে, তাও বাচ্চা হয়নি কেন? এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল ম্যাডাম। বিজয় জবে একটা পজিশন পেতে চেয়েছিল, তার আগে ও বলেছিল ফ্যামিলি শুরু করবে না। সন্তান কবে নেবে সেটা তো ওদের নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত স্যার। উপরন্তু আমি তো ওদের দুজনকে এটা বলেছিলাম, এ ব্যাপারে দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে নাও। আপনার বৌমা কাঞ্চনের কথা অনুযায়ী এখনই বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার ছেলে বিজয়ের ছিল। সে তার কর্মক্ষেত্রে নিজের পজিশন হাসিল করতে চেয়েছিল। নন্দলাল বাবু, কবিতা দেবী,
এটা কি সত্যি? আচ্ছা ইন্সপেক্টর, আপনি এটা বলতে চাইছেন না তো যে কাঞ্চনই ওই বিজয়ের কোনো ক্ষতি করেছে? এ কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আমার মেয়ে তার স্বামীকে মেরে নিজের জীবনটা এই বয়সে নষ্ট করবে? আরে বাবা, দুজনের মত নিয়েই কুষ্ঠি মিলিয়ে দুজনের বিয়ে দেওয়া হয়েছে। আর 4 বছরে একবারও কাঞ্চন কোনো ঝগড়ার কথা বলেনি। দেখুন, আমরা প্রশ্ন করছি, আপনারা সোজা উত্তরটা দিলে ভালো হয়। কাঞ্চন বিজয়ের সাথে খুব সুখী ছিল, বুঝলেন? হুম। আর এই যে বাচ্চা না হওয়ার কথা বলছেন না, এগুলো বাজে ব্যাপার। আর আপনি ফালতু অনুমান করছেন যে কাঞ্চন এই ব্যাপারটা নিয়ে কিছু একটা করে দিয়েছে। আরে কেন কেউ নিজের পায়ে কুড়ুল মারবে? কোনো কারণ ছাড়াই নিজের সংসার ভাঙবে? মেডিকেল প্রবলেম? একদমই না ম্যাডাম, আমার কোনো মেডিকেল প্রবলেম ছিল না। আর শুনুন, এবার কিন্তু আপনি একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছেন। পার্সোনাল হতে হয় ম্যাডাম। আপনার স্বামীর মার্ডার হয়েছে, সেটাও আগে থেকে প্ল্যান করে। আমি কোনো প্ল্যানিং করিনি, আমি মারিনি আমার স্বামীকে। দিলীপ বোরকারকে বিয়ের আগে থেকে চেনেন আপনি? দিলীপকে? আঙ্কে না ম্যাডাম, আমি তোকে ঠিক করে চিনিও না। ও বিজয়ের পুরনো বন্ধু, আর ব্যাস শুধু ওকে সাহায্য করছিল। আপনি যাতে সরকারি চাকরি পান তার জন্য। বিজয় চেয়েছিল আমি যাতে সরকারি চাকরি করি, আর ওর মনে হয়েছিল যে দিলীপ হয়তো সাহায্য করতে পারবে। হ্যালো, সাব ইন্সপেক্টর কালে বলছি। ও আচ্ছা স্যার, বলুন। তোমার সাথে আরেকবার কথা বলতে চাই। বলুন। থানাতে আসতে পারবে? এক্ষুনি? হ্যাঁ। স্যার, কিছু আর্জেন্ট ডিসপ্যাচ করতে হবে, 1-2 ঘন্টা লাগবে ফ্রি হতে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। দেখুন, আমার আর দিলীপের মধ্যে কিচ্ছু নেই। ওর রেভিনিউ ডিপার্টমেন্টে কিছু কন্ট্যাক্টস আছে, আর ও চেষ্টা করছিল আহমেদাবাদে আমার জবের জন্য। তাও শুধুমাত্র এই জন্যে যে ও বিজয়ের খুব ভালো বন্ধু ছিল। তরুণ পাওয়ার কে? বলুন, কে তরুণ পাওয়ার? বোরেভেলির অ্যাড্রেস আপনার বাপের বাড়ি থেকে 10 মিনিট দূরেই থাকে। কেই নি তরুণ পাওয়ার। তরুণ আমার বন্ধু। একদম টেনশন করবে না দিলীপ, সব প্রশ্নেরই উত্তর রয়েছে। কিন্তু এরকম করাটা কি দরকারি ছিল? ওকে প্রাণে মেরে ফেলাটা কি দরকারি ছিল? হ্যাঁ, দরকার ছিল। আমাকে যা সহ্য করতে হয়েছে তার থেকে নিষ্কৃতি পাওয়ার এটাই একটা উপায় ছিল। এখন শুধু ঠান্ডা মাথায় কাজ করবে। সবকিছু যেরকম ভাবে প্ল্যান করেছি ঠিক সেরকমই হবে। তারপর আমরা বিয়ে করে নেব, আমরা ভালো থাকবো। আমার আর তরুণের মধ্যে যদি সেরকম কিছু থাকতো যেটা আমার স্বামীর জানা উচিত ছিল না, তাহলে ওর নাম্বারটা আপনি আমার ফোনে পেতেন না। ও আমার ভাইয়ের মতন। আমার এটা কেন মনে হচ্ছে যে তোমার ফোনে তরুণ পাওয়ারের নাম্বারটা আমরা এই জন্য পেয়েছি যাতে ওকে আমরা খুব সহজেই পেয়ে যাই, আর তোমার কাছে সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকেই রেডি আছে। সেটা এই জন্য মনে হচ্ছে ম্যাডাম যে আপনি আগে থেকেই ঠিক করে নিয়েছেন সমস্ত দোষ আপনি আমাকেই দেবেন। আপনি যে করেই হোক আমাকে ফাঁসাবেন। বিজয় আমার স্বামী ছিল, ভালোবাসতাম ওকে আমি। ওকে হারানোর যা কষ্টটা আমার আছে, এই ধরনের প্রশ্ন করে আপনি সেটা অনেক বাড়িয়ে দিচ্ছেন। এই তরুণ, এর কাছেও সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকে রেডি আছে নিশ্চয়ই। আপনি নিজে কেন জিজ্ঞেস করছেন না? অনেক বছর ধরে ওর কাছে আমি রাখি পড়ি। মানে তুমি বলতে চাইছো না তুমি বিজয়কে মেরেছো না মারার চেষ্টা করেছো? আপনারা পাগল হয়ে গেছেন নাকি? আমি একজন সোজা সাপটা সার্ভিস করা লোক, আর আমি তো 2 দিন পরে জানতে পারলাম যখন কাঞ্চনের মা বাবা আমাকে বললো যে বিজয় এসেছে। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তুমি একটাও ফোন করোনি ওকে। ম্যাম, আমি কি করে ফোন করতাম যখন আমি জানতামই না যে বিজয় এসেছে? আর কেন কল করতাম আমি ওকে? ও তো নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে আসেনি। অদ্ভুত না, ওদের সাথে দেখাও করতে গেল না, ফোনও করলো না, এমন কেন? স্বামী স্ত্রী দুজনের মধ্যে কি ঝামেলা ছিল? পন্টন কোনো কিছু নিয়ে ঝামেলা? আমি কি করে জানবো ম্যাডাম? আমার মনে হচ্ছে বিজয় খুব ব্যস্ত ছিল, তাই হয়তো ও যেতে পারেনি। আর আপনি প্রমাণ ছাড়া একে কেন সন্দেহ করছেন? আমি বিজয় আর কাঞ্চনের বিয়েতে ছিলাম, দুজনকে ভালো মতো চিনি। বিজয় খুব ভালো ছেলে ছিল, একদম ডিসেন্ট। দিলীপ বোরকারকে চেনো? না, আজ পর্যন্ত দেখা হয়নি ওর সাথে, শুধু নাম শুনেছি ওর, বিজয় আর কাঞ্চনের মুখ থেকে। বাইক আছে তোমার কাছে? হ্যাঁ স্যার। বিজয়ের হত্যাকারীর কাছেও ছিল বাইক। স্যার, আপনি এটা কি কানেকশন খুঁজছেন? আমরা বিজয় আর কাঞ্চনের মধ্যে ডিসকানেকশনটা খুঁজছি। দিলীপ, আমরা তোমার পুরো 1 বছরের কল রেকর্ড স্ক্যান করেছি। বিজয়ের সাথে তোমার কথাবার্তা শুরু হয়েছে নভেম্বর 2017 থেকে। তার আগে তোমার সাথে কোনো কথা হয়নি? পুরনো বন্ধুত্ব তুমিই বলেছিলে। স্যার, পুরনো বন্ধুত্ব বলেছিলাম, বছর তো আর গুনিনি। এখন নভেম্বর 2017 থেকে বন্ধুত্ব শুরু হয়েছিল, তো কথা তো তখন থেকেই হবে। আর এত কম সময়ের মধ্যে তোমার এতটাই বন্ধুত্ব হয়ে গেল যে তুমি তার স্ত্রীর জন্য সরকারি চাকরি খুঁজে বেড়াচ্ছিলে? স্যার, কিছু বন্ধুত্ব এরকমই হয়,
যেগুলো কম সময়ে খুব গভীর হয়ে ওঠে। আমাদের দুজনের টিউনিং ভালো ছিল স্যার। আমরা প্রায়ই একে অপরের সঙ্গে দেখা করতাম, প্রায়ই একে অন্যের বাড়িতে যেতাম। বিজয় মুম্বাইতে আছে, আমি ওকে তোমার কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি। ও তোমাকে ফোন করবে, তারপর বাকি কাজটা তোমাকেই করতে হবে। ঠিক আছে। তুমি এটা করতে পারবে দিলীপ। তুমি শুধু ভরসা রাখো, কনফিডেন্ট থাকো। তোমাকে ওর সাথে বন্ধুত্ব করতে হবে, ওর কনফিডেন্স জিততে হবে। ওকে স্যার। নভেম্বর 2017 সালে আমাদের বন্ধুত্ব হয়েছিল, কথা শুরু হয়। তখনই বিজয় একদিন বৌদির কাজের ব্যাপারে আমাকে বলে। ও আমাকে জিজ্ঞাসা করে যে বৌদি কি গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজ পেতে পারে। তোমার আর বিজয়ের মধ্যে বন্ধুত্ব ছিল, সেই জন্যই তোমাকে জিজ্ঞাসা করেছে, কেননা তুমি রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করতে। সেই জন্যই জিজ্ঞাসা করেছিল। আর তাছাড়া এমনিতেও স্যার আমি আহমেদাবাদের ব্রাঞ্চে কিছু লোককে চিনি, আর বৌদির ওখানেই কাজ দরকার ছিল। কাঞ্চন, তোমার আর বিজয়ের মধ্যে সব ঠিক ছিল তো? মা, এটা আপনি কি বলছেন? এখন আপনি আমাকে সন্দেহ করবেন? আমরা সব সময় সেটাকেই সত্যি ভেবেছি, যেটা তোমরা দুজন বলেছো। আর সেটাই তো সত্যি মা, আমাদের দুজনের মধ্যে সব ঠিক ছিল। তার মানে কি ওই পুলিশদের কথাটা, ওই বাচ্চা না নেবার ব্যাপারটা আপনাকে আর বাবাকে নিশ্চয়ই খুব ভাবাচ্ছে? কিচ্ছু বুঝতে পারছি না। কে বিজয়ের এত বড় শত্রু হয়ে গেল, আর কেন? দিলীপ আর কাঞ্চনের মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটা ধরা যাচ্ছে না এই মুহূর্তে। ওরা যদি গেমটা খেলেও থাকে তাহলে সেটা খুব লুকিয়ে, খুব চালাকি করে করেছে কাজটা। ভালো কোঅর্ডিনেশন ছিল দুজনের মধ্যে। পারফেক্ট মার্ডার তো হতে পারে না, কোনো না কোনো সূত্র তো ছাড়বেই ছাড়বে, শুধুমাত্র আমাদের হাতে আসা বাকি। বিজয় আর কাঞ্চনের বিয়ে হয়েছে 4 বছর। বিজয় আহমেদাবাদ শিফট হয়েছে আর নতুন কাজটাও পেয়েছে 4 বছর হলো। তার আগে বিজয় পুনেতে ছিল। পরের মাসেই ওর বিয়ের 4 বছর পূর্ণ হবে। বিয়ের ঠিক 1 মাস পরেই ও আমাদের সাথে জয়েন করে। আর তার আগে বিজয় দেশপান্ডে কোথায় ছিল অরবিন্দ বাবু? পুনেতে কাজ করতো। ওখান থেকে শিফট করার পরেই আমাদের অফিসে জয়েন করে। তাহলে তোমার মনে হচ্ছে বিজয়ের অতীত আমাদের খোঁড়া উচিত, কিন্তু সেখানে কাঞ্চনের কি পাবো? আর এই দিলীপ, এ তো নভেম্বর 2017 থেকে দেখা করেছে। আপনি একদম ঠিক বলছেন স্যার। হয়তো বিজয়ের অতীতে আমরা কিছু পাবো না, কিন্তু হতে পারে এই দিলীপ মিথ্যে বলছে। হতে পারে দিলীপ মিথ্যে বলছে, কিন্তু 4 বছর আগে বিজয়ের সাথে কি কানেকশন হতে পারে? যখন বিজয় পুনেতে ছিল, হয়তো দিলীপ সেখানে আগে থেকেই পোস্টিং ছিল। কিছু হয়েছে যেটা দিলীপ লুকোচ্ছে, মিথ্যে বলছে। না স্যার, দিলীপের ব্যাকগ্রাউন্ড চেক করেছি। জবে থেকে ও রেভিনিউ ডিপার্টমেন্ট জয়েন করেছে, ও বিকেসিতেই পোস্টেড আছে। আর তার স্ত্রী কাঞ্চন বরিবালির, এই মুম্বাইয়ের। আর পুনেতে না পাওয়ার চান্সেস খুব বেশি। আমার মনে হয়েছিল কারণ বিজয় আগে পুনেতেই ছিল। দেখো, সেরকম মনে হলে একবার চেক করেই নাও, কেননা না করার থেকে ভালো চেক করে নিয়ে মনের শান্তি পাওয়া। একটা কথা ছিল যেটা বিজয়ের বাবা মা আমাদের বলেনি, আর না সেই কথা এত পর্যন্ত তদন্তের সামনে এসছে। এই কথাটার যোগাযোগ বিজয় আর কাঞ্চনের বিয়ের সঙ্গে জড়িত, আর এই কথাটা কাঞ্চনের বাবা মাও বলেননি। হয়তো তারা এই ব্যাপারটা জানতেনই না, আজ পর্যন্ত করেননি। তোমার নাম কি দিলীপ? হাই। আপনি বিজয় দেশপান্ডে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি চলুন কফি শপে যাওয়া যাক। কেসের শেষ পর্যায়ে গিয়ে আমরা জানতে পারলাম যে দিলীপ বোরকারকে বিজয় দেশপান্ডের কাছে জেনে বুঝে পাঠানো হয়েছিল তার সাথে বন্ধুত্ব করার জন্য। কাঞ্চনকে চাকরি দেবার বাহানায় দিলীপকে বিজয় দেশপান্ডে ও তার স্ত্রীর লাইফে ঢোকানো হয়েছিল, সেটাও আমরা শেষ পর্যায়ে জানতে পারলাম। বিজয় দেশপান্ডের কাছে জেনে বুঝে পাঠানো হয়েছিল তার সাথে বন্ধুত্ব করার জন্য। কাঞ্চনকে চাকরি দেবার বাহানায় দিলীপকে বিজয় দেশপান্ডে ও তার স্ত্রীর লাইফে ঢোকানো হয়েছিল, সেটাও আমরা শেষ পর্যায়ে জানতে পারলাম। পুনেতে অতীতকে খুঁড়ে বার করা রুটিন এক্সারসাইজ ছিল তদন্তের, কিন্তু আমাদের কোনো আইডিয়াই ছিল না এই অপরাধের শিকড় এখানেই, পুনেতে। মা, আপনি আমাকে আগে কেন কিচ্ছু বলেননি? নাইবা বিজয় কিছু বলেছে? বিশ্বাস করো,
আমরা স্বপ্নেও ভাবিনি যে ওই অধ্যায়টা আবার ফিরে আসতে পারে। তুমি আমাকে বিয়ে করতে চাও না? তুমি এটা কি বলছো দিলীপ? এখন আমি তোমাকে বিয়ে করতে চাই না তুমি আমার সাথে এটা করতে পারো না দিলীপ। নম্রতা। এখন যখন আমি কাঞ্চনকে দেখি না তখন ভাবি যে কেন এরকমটা হলো কেন। দিলীপ, তুমি এভাবে হঠাৎ করে কাঞ্চনের হয়ে কথা বলতে পারো না। কথা তো আমি কোনো কিছু নিয়েই বলতে পারি না নম্রতা। আমি যেটা করেছি, যেটা তুমি আমাকে দিয়ে করিয়েছো, তার জন্য আমি পালিয়ে বেড়াতে পারবো না, আর তুমিও বেশি দূর পালাতে পারবে না। দিলীপ, আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে। তুমি শুধু প্যানিক করো না, ভয় পেও না, সবকিছু ঠিক যাচ্ছে। কিচ্ছু ঠিক যাচ্ছে না নম্রতা। আমি প্যানিক করছি না, আমি ভয়ও পাচ্ছি না। নম্রতা, আমরা একটা অন্ধকার গলিতে ঢুকে পড়েছি। বিজয়ের এতে কোনো ভুল ছিল না। আমরা একজন ইনোসেন্টকে খুন করেছি। বিজয় ইনোসেন্ট ছিল না দিলীপ, ও দোষী ছিল। ওর মৃত্যুটা দরকার ছিল। ওর মৃত্যুটার কোনো দরকার ছিল না নম্রতা। আরে আমি তোকে চিনতামও না, তুমি আমাকে দিয়ে ওকে খুন করিয়েছো। তোমার কোনো আইডিয়া নেই আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্য আমি নিজের জীবনও দিতে পারি। আমি তোমার প্রাণ চাই না। তাহলে হ্যাঁ বলে দাও, আমরা বিয়ে করে নেই। বিয়ে করতে আমি রাজি দিলীপ, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তোমার জন্য তো আমি সবকিছু করতে পারি। কাউকে মেরে ফেলতে হবে। এটা আবার কেমন শর্ত? বিজয়ের ব্যাপারে আমরা শুনলাম, আমরা সবাই খুব শকড। ওই কাজটা 4 বছর আগে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ স্যার, কারেক্ট। আমরা জানতে পেরেছি বিজয় এই পুনেরই ছেলে, ওর মা বাবাও এখানেই থাকেন। আমাদের বিজয় তো এখানে পুনেতেই থাকতো। আমরা তো ভাবতেই পারিনি যে এইভাবে ও চাকরি ছেড়ে দেবে, চট করে বিয়ে করে নেবে, চট করে এইভাবে পুনে থেকে চলেও যাবে। তাহলে এমন কিছু হয়েছিল যার জন্য পুরোপুরি পুনে ছেড়ে দিয়েছিল? না, আমি তো ওকে জিজ্ঞাসা করেছিলাম। সেটা ব্যাপার নয় কিশোর, কিন্তু আহমেদাবাদের ফার্মটা আমাকে বেশি টাকা অফার করছে, বুঝলি, আগেরটার থেকে দুগুণ বেশি। আরে দারুণ হ্যাঁ। ব্যাপার। ব্যাপারটা শুধু স্যালারির নয়, সেলসে প্রথম থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, খুব পছন্দ ছিল আমার। কিন্তু বিজয় পুরো ফ্যামিলির সঙ্গে এত দূর আহমেদাবাদ। আরে দারুণ জায়গা আহমেদাবাদ, মা বাবা পুনেকে মিস করবেন আমি বলছি তোকে। আর সবকিছু আছে ওখানে, মারাঠির লোকেরা রয়েছে, পুনের লোকেরা ওখানে রয়েছে, আর কাঞ্চনও তো থাকবে ওদের সাথেই। একবার মুম্বাইতে বিয়েটা তাড়াতাড়ি আমার হয়ে যাক, তারপর 2 সপ্তাহের জন্য হানিমুনে যাব, তারপর নতুন জব। আর কোনো বিশেষ কারণ বলেনি কিন্তু ও। বিজয়ের মার্ডারটা নিয়ে আমরা সবাই আলোচনা করছিলাম। মার্ডারের মতো জিনিস সবসময় মনে হয় যেন অন্যের সাথে হবে, ঠিক যেমনটা ক্রাইম পেট্রোলে দেখায়। কিন্তু একে তো আমরা চিনতাম খুব ভালোভাবে। তো ডিসকাসে কি বেরোলো? স্যার সত্যি বলতে কি, আমাদের সবারই এটা মনে হয় যে এইসব যা কিছু হয়েছে, মানে বিজয়ের মার্ডার, এর সাথে ওর স্ত্রীর কোনো সম্পর্ক থাকতে পারে স্যার। এরকম ভাবার পেছনে বিশেষ কোনো কারণ আছে? আপনারা কি কাঞ্চনকে আগে থেকে জানতেন? না না, আমি তো বিয়েতেই দেখেছিলাম, কিন্তু বিজয় কাঞ্চনকে কেন বিয়ে করেছিল এটা আমরা কেউ বুঝতে পারিনি। কেননা নম্রতার সঙ্গে তো ওর এনগেজমেন্টও হয়ে গেছিল স্যার। নম্রতা? কে এই নম্রতা? পুনেতেই থাকে? আগে হ্যাঁ, এখানকারই, এই অফিসেই কাজ করতো। বিজয় আর ওর রোম্যান্স তো 2 বছর ধরে চলেছিল, তারপরে এনগেজমেন্টও হয়েছিল। এই নম্রতার অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নম্বর কিছু আছে? আমি তোমাকে বিয়ে করতে চাই না নম্রতা, কখনো না। আমাদের বিয়ে তো হবেই দিলীপ, আর এখন যখন তুমি আমার জন্য এত কিছু করে ফেলেছো, তো আমি তো তোমার কাছে ঋণী। আমাকে তো তোমাকে বিয়ে করতেই হবে। নম্রতা, তুমি আমাকে খুনি বানিয়ে দিয়েছো। খুনি? পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছে যে আগে কোনোদিনও পুনে গেছো, কোনোদিনও পুনেতে তোমার কোনো কাজ ছিল। মানে পুলিশের লোকেরা আমাকে সন্দেহ করছে নম্রতা, আর পুনেতে বিজয়ের ব্যাকগ্রাউন্ডও খুঁজে দেখা হচ্ছে, আর তোমার কাছে পৌঁছতে ওদের আর বেশি দেরি নেই। এই ছবিগুলো নম্রতা এমনিতেই দিয়ে দিয়েছে, রাত গায়ে বাদ গায়ে টাইপ। স্যার, এই নম্রতার ফোন নাম্বার দিলীপ বোরকারের কল রেকর্ডে অনেকবার দেখতে পাচ্ছি, আর দিলীপের নম্রতার কল রেকর্ডে। আসলে যখন আমি দিলীপের কল রেকর্ড অনুযায়ী এক এক করে ফোন করছিলাম, তখন এই নম্রতার সাথেও আমার কথা হয়। আপনার নাম্বার দিলীপ বোরকারের কল রেকর্ডে অনেকবার দেখতে পাচ্ছি। ভালো করে চিনতেন নিশ্চয়ই? আমার নাম নম্রতা বিচারে ম্যাডাম। দিলীপ বোরকার আমার খুব ভালো বন্ধু। কিন্তু প্রবলেমটা কি? আপনি কি বিজয় দেশপান্ডের ওয়াইফ কাঞ্চন দেশপান্ডেকে চেনেন? দুজনেই আহমেদাবাদে থাকেন। না ম্যাডাম। কারা এরা, আর কি ব্যাপার? মানে মিথ্যে বলেছে? কিন্তু বিজয়ের বাবা মা কখনো চিন্তাও করেননি
যে সম্পর্ক 5 বছর আগে ভেঙে গিয়েছিল সে এভাবে মাথা চাড়া দিয়ে উঠবে। রতন, চুপচাপ এই দিলীপ বোরকাকে তোলো। এরা কখনো স্বপ্নেও ভাবেনি যে আমরা পুনেতে গিয়ে এদের সম্পর্কটাকে খুঁড়ে বার করব। এমনিতে পুনে যাওয়ার আইডিয়াটা তোমার ছিল, কাজে লেগে গেল। গুড জব রতন। তোমার বাবা মা বাইরে, তারা খুব ঘাবড়ে আছে। আমার প্যারেন্টস? কি ব্যাপার স্যার? আমরা তোমাকে কাস্টডিতে নিচ্ছি। আপনি আমাকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আমার প্যারেন্টসকে টেনে আনছেন? না না, আমরা দিলীপ বোরকারকে টেনে আনছি। ওই দিলীপ বোরকার যাকে প্রথমে বিজয়ের সাথে বন্ধুত্ব করানো হয়েছিল এই লোভে যে সে বিজয়ের ওয়াইফ কাঞ্চনকে রেভিনিউ ডিপার্টমেন্ট আহমেদাবাদে চাকরি দেবে। আর এই দিলীপ বোরকারের সঙ্গে নম্রতা তোমাদের দেখা হয়েছিল 2 বছর আগে বরিওয়ালিতে একটা বিয়েতে। তারপর তোমাদের দুজনের সম্পর্ক শুরু। তারপর তুমি দিলীপ বোরকারকে ব্যবহার করলে নিজের প্রাক্তন প্রেমিক বিজয় দেশপান্ডেকে খুন করানোর জন্য। সূত্র পেয়ে গেছি, ব্যাস শুধু খুনের উদ্দেশ্যটা জানা বাকি, সেটা তুমি আমাদের বলবে। দেখো, দিলীপ তো বলবেই, আমরা বলাবো ওকে দিয়ে। আমরা তোমাকে দিয়েও বলাতে পারি, বললে পরে সময়ও বাঁচবে আর তোমার চামড়াও। স্যার, আমি বিজয়কে গুলি করেছিলাম। সেটা আমি জানি দিলীপ, কিন্তু আমাদের প্রথমে মনে হয়েছিল তুমি কাঞ্চনের জন্য বিজয়কে মেরেছ। নম্রতার ব্যাপারটা তো আমরা অনেক পরে জানতে পারলাম। স্যার, আমি নম্রতাকে ভালোবাসতাম। আমি ওকে অনেকবার বলেছি যে পুরনো কথা ভুলে যাও। নম্রতা পাস্ট হয়, অতীত। দেখো, আমাদের দুজনের দেখা হয়েছে, আমরা ভালোবাসি, আজকের কথা ভাবি, আমরা দুজন ভবিষ্যতে প্ল্যানিং করি। আমার কাছে আমার অতীত ভোলাটা শুধু কঠিনই নয়, অসম্ভব। এটা আমার মাথায়, আমার মনে, আমার পুরো পার্সোনালিটির ওপর ওই অতীতটা একটা বোঝা হয়ে বসে আছে দিলীপ। নম্রতা, অতীতের ভার অপশনাল, বইতে গেলেই দেখবে ভারী, না হলে তুলোর থেকেও হালকা, চট করে হাওয়া হয়ে যায়। তুমি ওকে মেরে ফেলবে তো আমার জন্য? দিলীপ, এইটুকু করবে না তুমি আমার জন্য? একটা কথা জেনে রাখো দিলীপ, বিজয় অতীতে আমাকে যে অপমানটা করেছে, সময়ের সাথে সাথে সেই অপমানটা আমাকে আরো কষ্ট দেয়। কারণ ওর কাছে আমি আজও অতীত নই। ও আজও আমাকে ফোন করে ওর দরকারের জন্য। হ্যাঁ, কেমন আছো নম্রতা? ফার্স্ট ক্লাস, তবে কাজে বেরোবো, একটু লেট হচ্ছে। আচ্ছা শোনো না, একটা হেল্প প্রয়োজন ছিল। আমার কাছে? হ্যাঁ, আসলে ওই কাঞ্চনের জন্য একটা জব খুঁজছি আমি। ও জব করতে চায়, আসলে বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছে ও। তুমি চাও আমি এখানে পুনে থেকে তোমার বউয়ের জন্য আহমেদাবাদে জব খুঁজবো? হ্যাঁ, তুমি এখানে গভর্নমেন্ট অফিসারদের সঙ্গে ডিল করতে, তাই না? আর এখানকার টপ লেভেলের লোকদের চেনো তুমি। দেখো না গো, কথা বলো না প্লিজ। এর আগেও অনেকবার আলাদা আলাদা কাজের জন্য ও আমাকে ফোন করেছে। নম্রতার নাম্বার ব্লক করতে কতক্ষণ সময় লাগে? আমার সিস্টেম থেকে যে ব্লকটা হয় না দিলীপ, একটাই মাত্র উপায় আছে, ফ্ল্যাশ আউট করে ফেলতে হবে ওকে। তোমার কাছে গান আছে, তুমি আমাকে দেখিয়েছিলে। নম্রতা, ওটা তো একজন ল্যান্ড ডেভেলপার আমাকে হুমকি দিয়েছিল, তাই নিজের সেফটির জন্য আমি কালোবাজার থেকে ওটা কিনে নিয়েছিলাম, যার কোনো লাইসেন্সও নেই আমার কাছে। চলে তো ওটা থেকে? মানুষ মারা যায় তো, আসল গুলি আছে। তাহলে লাইসেন্সটাকে গুলি মারো, গানটা রেডি করো। আর বিজয়ের ব্যাপার, বিজয়কে আমিই তোমার কাছে পাঠাবো। নম্রতা, 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 তুমি শুধু আমাকে বিয়ে করো, আমি তোমাকে এত ভালোবাসবো, আমি তোমাকে এত সুখ দেবো যে বিজয়ের কথা তোমার মেমোরিতে একদম থাকবেও না। আর নম্রতা, পৃথিবীর সব পুরুষরা এক হয় না। যদি এই কথাটা আমি বিশ্বাস না করতাম, তাহলে কি তোমাকে এত ভালোবাসতাম দিলীপ? কিন্তু আমি সম্পূর্ণরূপে তোমার হতে চাই। কিন্তু এই মুহূর্তে আমার মনের একটা অংশ বিজয় দখল করে রেখেছে দিলীপ। আমাকে স্বাধীন করে দাও, আমি ওর মৃত্যু দেখতে চাই দিলীপ। দিলীপ নিজের দোষ স্বীকার করেছে, সে ওই গানটাও সারেন্ডার করেছে যেটা দিয়ে সে বিজয়কে খুন করেছিল। হাজার হাজার সম্পর্ক ভেঙে যায়, ব্রেকআপ হয়। তোমাদের ব্রেকআপে এমন কি বিশেষ ছিল যে তুমি খুনের চিন্তা করলে? তুমি কি ভেবেছিলে ও তোমার সাথে সেক্স করে তোমাকে ছেড়ে দিয়েছে? ইউজ করেছে তোমাকে। সেক্স করার পর যদি ওর না সম্পর্কটাকে এগোতে চাইতো, তাহলেও আমি মেনে নিতাম। যদি ভালোবাসা ফুরিয়ে যেত, তাহলেও মেনে নিতাম।
কিন্তু একবার সামনে এসে তো বলতে পারতো যে আমাকে আর ভালোবাসে না। কিন্তু 1 to 1 কথা তো হয়নি। পৃথিবীর সবার কথা শুনলো, নিজের কথা কোনোদিন শোনেনি। কি শুনেছে লোকের, আর তোমার কি শোনেনি? ইন্সপেক্টর আপনি, আর আপনি ম্যাডাম, দেখুন আমাকে। আপনাদের কি মনে হয় আমি অ্যাবনর্মাল ফিজিক্যালি, শারীরিকভাবে? না। আচ্ছা, বিজয় কি মনে করেছিল যে তুমি অ্যাবনর্মাল? আগে কখনো মনে হয়নি। সেই সব বছর, দিন রাত, সেই সব মুহূর্ত যখন আমরা একসঙ্গে ছিলাম, তখনও সব সময় আমার রূপের প্রশংসা করত। ও যখনই আমায় আদর করত, মন থেকে কমপ্লিমেন্ট দিত। তারপরে ও শুধু লোকেদের কথা শুনল, ওদের কথা বিশ্বাস করতে শুরু করলো। আরে বাবা, এটা খুব ভালো ব্যাপার। ও তো খুব ভালো চাকরি পেয়েছে। জুটিটা ঠিক মানায়নি মনে হচ্ছে। এদের দুজনকে একদমই মানাচ্ছে না, কি বলো? আমিও তোমাকে এটাই বলতে চাইছিলাম। এনগেজমেন্টের 6 মাস পরে বিজয় আমাকে এসে এটা বলে যে ওই এনগেজমেন্টটা ভেঙে ফেলতে চায়, ও আমাকে বিয়ে করতে চায় না। না বিজয়, এটা তোমার অফিসের কোনো ডিল নয় যে জাস্ট ক্যান্সেল করে দেবে। আমার এক্সপ্লেনেশন চাই। ব্রেকআপে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু আমার খারাপ লাগছে বিজয়। কিছুদিন কষ্ট পাবো, তারপর ঠিকও হয়ে যাব, কিন্তু আমি কারণ জানতে চাই। সবার মতে আমাদের এই জুটিটা ঠিক নেই আর। হ্যাঁ মানে আমাদের মধ্যে কোনো মিল নেই। সবাই মানে কারা বিজয়? হ্যাঁ, আর এরা সবাই কোথায় ছিল যখন তুমি আমাকে প্রপোজ করেছিলে, কিস করেছিলে, ভালোবাসার কথা বলেছিলে, 1000বার শুয়েছিলে আমার সঙ্গে, বিয়ের জন্য প্রপোজ করেছিলে, এনগেজমেন্ট করেছিলে? তখন কোথায় ছিল এরা? আর এদের সবার কেন মনে হয় যে আমাদের মধ্যে কোনো মিল নেই? হাইট। কি নম্রতা, আসলে তুমি আমার হাইটের থেকে অনেকই ছোট। আর ইউ সিরিয়াস? তুমি সত্যি আমাদের হাইট ডিফারেন্স নিয়ে এত বদর? সবাই আমাদের দুজনকে পছন্দ করছে না একসাথে यार। আমাদের জুটি ভালো লাগছে না, তাই জন্য আমি ডিসাইড করে ফেলেছি আমরা আগে আর এগোবো না। আর এগোবো না মানে? যেহেতু আমি হাইটে শর্ট, শুধু হাইটের জন্য? নম্রতা, এটা শুধুমাত্র নয়। যারা এনগেজমেন্টে এসেছিল না, তারা অনেক বয়স্ক লোক, অনেক কিছু দেখেছেন ওনারা। সবার মনে হয়েছে যে এই হাইটের পার্থক্যটা একদম ঠিক নয়। সবার মুখে মুখে শুধু এই একটাই কথা ঘুরছিল, এই জুটিটা ঠিক নয়। কারণ আমি 4 ফুট 10 ইঞ্চি বলে তুমি আমাকে বিয়ের জন্য ডিসকোয়ালিফাই করে দিচ্ছ? তোমার ভালোবাসার যোগ্য নই আমি, কয়েক ইঞ্চি ছোট বলে? আর এরা সবাই কি নিয়ে ভয় পাচ্ছে বিজয়? হ্যাঁ, যে কাল আমাদের বাচ্চা হলে তাদের হাইট আমার মতো হবে? বেটে হওয়াটা কি অপরাধ বিজয়? আর আমাদের বাচ্চারা যদি তোমার হাইটের হয় তো? দেখো নম্রতা, আমি এই সব কিছু ব্যাপার নিয়ে অনেক ভেবেছি। তুমি বাইরের লোকের কথা খুব ভালো করে শুনেছো। ওরা সবাই ঠিক, তাই না? হ্যাঁ ঠিক, ওনারা সবাই। এক ফোঁটাও চোখের জল পড়েনি, একটা কথাও বলিনি স্যার। ছোটবেলা থেকে কত কি শুনেছি, কত খোটা শুনেছি আমি। 1.5 ফুট, বেটে, পিগমি, নাটি, না জানি আরো কত কি। কিন্তু সবসময় আমি আমার যোগ্যতায় মন দিয়েছি, নিজের কনফিডেন্স বাড়িয়ে জীবনে এগিয়ে যাই। তারপর যখন প্রেমে পড়লাম, তখন লোকেদের খোঁটা, ছোটবেলার সব দুঃখ 1 সেকেন্ডে চলে গেল। ভালোবাসায় এত উপরে উঠে গেলাম যে আমার হাইট যে ছোট সেটা মনেই রইল না স্যার। আর তারপরে এটা, ওর কাছ থেকে তো যখন রিজেকশন হাইটের জন্য। ভাবুন স্যার, ঠান্ডা মাথায় ভাবুন, এটা কি রিজেকশনের কোনো কারণ হতে পারে? মানে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে আমি মেনে নেব, বিজ্ঞাপন দাও তাহলে। এরকম হাইট চাই, এরকম ওয়েট চাই, এরকম দেখতে হতে হবে, এরকম নাক চাই, এরকম চুল চাই, যা তোমার ইচ্ছে। কিন্তু আমাকে চেনার পরে, 2 বছর ধরে আমাকে ভালোবাসার পরে, এবং তাও ঘনিষ্ঠভাবে, শুধু সোসাইটির কথা শুনে হাইটের জন্য রিজেকশন। সরি,
এটা আমার জন্য একটা জঘন্য তামাশা ছিল, একটা তকতকে ঘা, যে ঘাটা শুকনো শুধু একটাই উপায় ছিল, বিজয়ের মৃত্যু। আর দিলীপ বোরকার, সে তো তোমাকে সত্যি ভালোবাসতো, তাই না? তার আঘাতের কথা কিছু চিন্তা করলে, যেটা তুমি তাকে দিলে? খুনি হওয়ার আঘাত, ব্ল্যাকমেলিং এর আঘাত। বিজয়কে মারো, না হলে আমি তোমার হব না। এটা কি নোংরা ইয়ার কি নয়? সত্যি ভালোবাসার? আপনি বুঝতে পারবেন না স্যার, যদি বিজয় বেঁচে থাকতো তাহলে আমার ওই দগদগে ঘাটাও বেঁচে থাকতো, আর যদি ওই ঘাটা থাকতো তাহলে আমি দিলীপকে বিয়ে করতে পারতাম না স্যার। স্যার, আমি নম্রতাকে অনেক বুঝিয়েছি স্যার, কিন্তু আমার কোনো কথা শোনেনি। আর আমিও পাগলের মতো ওর কথা মেনে নিলাম। আর স্যার, আমার ওকে মানা করা উচিত ছিল, ওর থেকে সারা জীবনের মতো দূরে সরে যাওয়া উচিত ছিল। বিজয়কে এইভাবে ফাঁসিয়ে ওকে খুন করা উচিত হয়নি স্যার আমার। এতে কোনো সন্দেহ নেই দিলীপ, তুমি একটা বড় অপরাধ করেছো। এত বড় অপরাধ যেখানে আফসোস করার কোনো অবকাশ নেই। এখন করেই যখন ফেলেছো, সাজা তো তোমাকেই পেতে হবে। হ্যাঁ, বিয়ের ব্যাপারে গুণের মিল ছাড়াও শারীরিক অবস্থাটাও দেখা হয়। ছেলে মেয়েরা প্রতিনিয়ত কোনো না কোনো শারীরিক মাপদণ্ডে ফিট না হওয়ার জন্য রিজেক্ট হয়ে যায়। এটা ঠিক না ভুল এটা বলা খুব কঠিন, ধোঁয়াশার মতন। কিন্তু রিজেকশন না, বাতিল করার কোনো কারণই হোক না কেন, এই সমাজের রিজেক্ট হওয়া ছেলে এবং মেয়ে এই রিজেকশনের কারণের অতিরিক্ত কিছু ভাবুক, তাতে কারণটা যাই হোক না কেন। কেউ শারীরিক কোনো খোঁটা দিলে, ইনসাল্ট করলে, ইয়ার্কি করলে কষ্ট অবশ্যই হয়, খুবই কষ্ট হয়, কনফিডেন্স লেভেল কমে যায়। কিন্তু আমাদের আত্মা, আমাদের চেতনা শরীরের ঊর্ধ্বে, তাকেই প্রতিশোধ আর বদলার আঙিনায় কখনোই আসতে দেওয়া উচিত নয়। আবার দেখা হবে আরও একটি কেসের সঙ্গে। ক্রাইম পেট্রোল সতর্ক। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.